আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমাকে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য। থাম্বনেল এবং ব্যানার দেখে ভাবছেন যে আমি বলছি যে ডিসেম্বর ডেডলাইন, ডিসেম্বর, শেখ হাসিনা ফিরছেন। কেন বললাম? আসলে কেন বললাম এটা কোনো কথা না, কেন বললাম না এটা বললাম এবং সিউরিটিও দিলাম যে ডিসেম্বর। কারণ আমার এর আগেরও দুটো তিনটা ভিডিওতে আছে যে আমাদের নেত্রী নিজ মুখেই বলেছেন যে আমি 6 মাসের ভেতরে ফিরবো। তা আমরা যদি মে মাসটা চলতি মাস এটা যদি ছেড়ে দিই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে যে 6 মাস পূর্ণ হয় ডিসেম্বর, এর ভিতরেই ফিরবেন। 6 মাস, 6 মাসের ভেতরে ফিরবেন, এর থেকে এক দুই দিনও এদিক ওদিক হবে না। কেন আমিও বলছি এরকম সিউরিটি? তার হচ্ছে আমি আপনাদের এর আগেও বলেছি যে নেত্রী গত 20 মাস বারবার বলেছেন আমি আশপাশে আছি, তোমরা সাহস হারাই না, আমি যে কোনো মুহূর্তে ঢুকবো, টুপ করে ঢুকে যাব, এই সে অনেক রকম। কিন্তু এইবার তিনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে আমি 6 মাসের ভেতরেই ঢুকবো। 6 মাস বলতে আপনার ডিসেম্বর পর্যন্ত একদম ইজিলি ধরে রাখতে পারেন যে ডিসেম্বরের ভেতরেই উনি ঢুকবে, এর কোনো দ্বিমত আর নাই। তো কেন উনি ঢুকবে, হঠাৎ করে কি হলো, কিভাবে উনি ঢুকবে, এইটা হয়তো অনেকে চিন্তা করছেন। তা আমি তিন চারটা ঘটনা বলি, এগুলো যদি আপনি একটু মিলান হয়তো বুঝবেন যে কিভাবে ঢুকবে। বাংলাদেশে এখন যে অবস্থা, অস্থিতিশীল একটা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই। হামে মানুষ মরছে, ধান খেতে চিটা হয়ে যাচ্ছে, পেট্রোল নাই, ডিজেল নাই, মানুষের মনে হাহাকার, মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে না। এই অবস্থায় বাংলাদেশের গরিব মেহনতি মানুষ যারা আছে, শ্রমিক মজুর মেহনতি মানুষ যারা, এদের মধ্যে হাই হাই উঠে গেছে। এরা প্রচন্ড ভাবে শেখ হাসিনার যে নেই এটা অনুভব করছে। আপনার উত্তরবঙ্গ, সিলেট অঞ্চল, মানে যেসব জায়গা আছে একদম গ্রামে, ওখানে দেখেন কৃষকরা, শ্রমিকরা বলে যে শেখ হাসিনা, ওরা নেত্রী বা আপা বলে না, ওরা ডিরেক্ট বলে শেখ হাসিনা, হাসিনা, ওটা হাসিনা বলে আদর করে, যে হাসিনা আমাদের মাফ করে দিও, আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা তোমার কিছুই করতে পারি নাই, সুযোগ পেলে হয়তো একটা ভোট দেবো, সেই সুযোগও নাই। এই ধরনের ভিডিও আপনি প্রচুর পাবেন। এইটা দেখবেন ঢাকা শহরের রিক্সা আলাদের মধ্যে দেখবেন বলে আগেই ভালো ছিলাম, আগে তো 2000 কামাইতাম, এখন 200 কামাই। এইসব কথাবার্তা মানে হচ্ছে যে আপনার এই যে শ্রমিক, কৃষক, মজুর, মুটে, মানে দরিদ্র মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে শেখ হাসিনার জন্য। এইটা এই সরকার না, কোন সরকারই ট্যাকেল দিতে পারবে না। শেখ হাসিনার দ্বারা সম্ভব ট্যাকেল দেওয়া। এই যেমনগুলো একটা। দ্বিতীয়ত দেখেন কূটনীতিক ভাবে এই সরকার পুরোই বিপর্যস্ত। যেমনটা আপনার ইন্ট্রিমের নুনুর সরকার বিপর্যস্ত ছিল, এই সরকারও সেম বিপর্যস্ত। তারা ভারতের সাথে ওয়াদা করে আসছে, এখন ভারতের সাথে লেগে বসছে। ওইদিকে ভারত বলতেছে কাটা তার দিবে, এদিকে তিনটা চোরাচালানকারী, যারা চোরাচালান করে, এরকম 3 জন মারা গেছে। এগুলো নিয়ে তারা, হ্যাঁ ভারত একটা মারলে আমরাও মারবো, তো বাবা যায় মার, মাইরা দে, কাটাতারের বেড়া কেন দিবে, তো কাটাতারের বেড়া দিবে, তোরা দরকার তোদের জায়গায় তোরা দেওয়াল তুলে দে 50 ফিট উঁচা। তো এইটা হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ঝামেলা চলছে। ওইদিকে আবার চীনের সাথে হাত মিলাতে চাচ্ছে, এইদিকে আবার পাকিস্তানের সাথে, সব মিলে একটা ভজঘট অবস্থা। আর তৃতীয়ত যেটা, সেটা দেখেন বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার, আইন, এখানে সবগুলোতে লেজে গোবরা অবস্থা। যেমন গতকাল আর আজকে মিলে আপনার যে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেখানে দেখবেন যে 4500 নাকি আইনজীবীকে নমিনেশনই তুলতে দেওয়া হয়নি। এদের অনেকে নাকি আওয়ামী লীগই করেনি কখনো, মানে এমন নিজের নিজের আওয়ামী লীগ না বিএনপি কেউ জানে না, সেদেরও তুলতে দেয়নি। তো এইসব নিয়ে একটা বিশাল গেজনা চলছে। জিও পলিটিক্সের প্রতিনিয়ত আপনার সূত্র চেঞ্জ হচ্ছে। যেমন আপনারা হয়তো গতকালকে দুই একটা নিউজ দেখেছেন কিনা আমি জানি না, সেখানে বলা হচ্ছে যে আমেরিকা অলরেডি পাকিস্তানের একটা ডাবল স্ট্যান্ডার্ড ধরতে পারছে, যেখানে পাকিস্তান ইরানের আমেরিকার হয়ে ইরানের সাথে চুক্তি করানোর চেষ্টা করছে, ইরানকে বোঝানোর চেষ্টা করে। সেখানে নাকি যখন আমেরিকা যখন আক্রমণ করে ইরানকে, তখন নাকি ইরানের যে ফাইটার জেটগুলো নাকি পাকিস্তানের একটা এয়ারবেসের মধ্যে সুরক্ষিত ছিল।
মানে এদিকে পাকিস্তান আমেরিকার কাছে মারেন, আবার এদের জিনিস নিয়ে ওখানে সুরক্ষা করে। এগুলো ধরা খেয়ে গেছে অলরেডি, স্যাটেলাইট ইমেজ টিমেজ সহ এগুলো ধরা খেয়ে গেছে নূর খান এয়ারবেসের ভিতরে। নূর খান এয়ারবেসের মধ্যে ইরানের বিমান রাখা। এগুলো পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ এই সন্ত্রাস বিরোধী, তারপরে কি বর্ডারের চোরাচালান, এদের লোক বর্ডার নাই, তো এগুলা নিয়ে বহু চুক্তি মুক্তি করছে। তো চতুর্দিকে লেজে গোবরে। আর এই লেজে গোবরের অবস্থায় যদি এখন যে অবস্থা, তাতে বাংলাদেশে আপামর জনসাধারণ চাইতেছে যে শেখ হাসিনা আসুক। আর এইটা আগামী 1, 1.5, 2 মাসের ভিতরে স্ফুলিঙ্গের মতন হয়ে যাবে। আবার অনেক ইউটিউবার বা অনেক পত্রিকাওয়ালা বা বলতে পারে যে হ্যাঁ, আমেরিকার সাথে মার্কো রুবিও আসবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার দেখা হয়ে যাচ্ছে, টেলিফোনে কথা হয়ে গেছে, উনি আসতেছেন। এগুলো হচ্ছে যে সব বাকওয়াস কথাবার্তা। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটে, জনগণের জোরে। 2008-এও জনগণের ভোটে এসেছিলেন। এবারও শেখ হাসিনা আবার এদেশের মাটিতে পা রাখবেন, সেটা জনগণের ভোট। মানে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণ, আপামর জনগণ, আপামর জনগণের ভালোবাসায় ওনাকে দেশে আসতে বাধ্য করবে জনগণ। মানে জনগণই বলবে যে আপনি ফেরত আসুন, আপনি ছাড়া আমরা চলবো না। বাধ্য করবো বলতে আমি ওটা বলছি যে ওদের ভালোবাসায় বাধ্য হবেন নেত্রী আবার দেশে ফিরে আসতে। আর সেটা নেত্রীও জানেন। এবং সেটা আপনারা এই যে আমি যে 3টা কারণ বললাম, এগুলো যদি একটু মিলান তাহলে দেখবেন। কারণ হতদরিদ্র মানুষ যখন খাইতে পায় না তখন মুষ্টিবদ্ধ হয়, আর এই মুষ্টিবদ্ধ যখন হয় তখনই আন্দোলন গড়ে ওঠে। এবং এই জিনিসটাই গড়ে উঠবে আগামী 2-3 মাসের ভেতরে। চোখ কান খোলা রাখেন। আর আমাদের কাজ কি? আমাদের কাজ এখন বেশি বেশি দেশের ভেতরে যে অরাজকতা আছে এটাকে বেশি বেশি তুলে ধরা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন, গ্রামে গঞ্জে গিয়ে তুলে ধরতে পারেন। এই যে আমার ছাত্রলীগের ভাইয়েরা এখন যে ধান কেটে দিচ্ছে, সেখানে যে কথাবার্তা বলেন, গ্রামের বিভিন্ন বাজারে যান আপনারা, 2-1টা চা খাইতে খাইতে, 2-1জনের চা খাওয়াইতে খাওয়াইতে এই কাহিনীগুলো তুলে ধরেন, মানুষের মাথায় কিন্তু ঢুকে যাবে আগেই ভালো ছিল। এবার একটু সাবধান থাকতে হবে যে কিছু কিছু ইউটিউবার শুরু করছে কি জানেন, ইউটিউবার না শুধু বিভিন্ন মিডিয়া শুরু করছে ডাক্তার ইউনূসকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে। কেমন দেখেন, ওরা কি বলে যে ডিপ স্টেটের খেলা চলতেছে সারা বাংলাদেশে। হ্যাঁ, ডিপ স্টেট শেখ হাসিনাকে নামাইছে, ঠিক আছে, শেখ হাসিনা সরকার গভর্নমেন্টকে ফেলে দিছে। তারপরে ডিপ স্টেট ইউনূসকে আনছে। এই পর্যন্ত ঠিক আছে, ডিপ স্টেট আওয়ামী গভর্নমেন্ট ফেলছে, ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি আসে যে ডিপ স্টেট যখন দেখলো যে ইউনূসকে দিয়ে কাজ হচ্ছে না, তখন ডিপ স্টেট ইউনূসকে সরাই দিয়া তারেককে বসাইছে। আসলে মূল কাহিনী ওখানে না। তার মানে এরা ওই যে ডিপ স্টেট ইউনূসে দিয়ে কিছু হচ্ছে না কিন্তু ইউনূস না, ডিপ স্টেট আমেরিকা ইউনূসে দিয়ে যা যা পাওয়ার, যা যা করার সব করাই নিছে অলরেডি। দেশ বিরোধী চুক্তি থেকে শুরু সব করাই নিয়ে ইউনূসে নিয়ে গেছে। এটা হচ্ছে যখন মানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের ডিপি স্ট্যাটাস কিছুই করতে পারেন, উনি দেশের পক্ষেই ছিলেন। এই যে দেশ বিরোধী চুক্তি মুক্তির কিছুই ওনার দ্বারা করানো হয়নি। এটা হচ্ছে ইউনূস ব্যাপার পরিষ্কার করার চেষ্টা করছে কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু বুদ্ধি বেশ্যা। এরা চোখ কান খোলা রাখেন, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। তবে হ্যাঁ, নেত্রী যে বলছে 6 মাসের ভিতরে আসবে, তো আমি ডিসেম্বরের ভিতরে আসবে। এবং সেটা হচ্ছে জনগণের চাপে, বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার চাপেই নেত্রী আসবেন। এবং সেটা উনি যেহেতু বলেছেন যে 6 মাসই হবে, 6 মাস থেকে 6 দিন 6 সেকেন্ডও বেশি হবে না। এই 6 মাসের ভেতরে দেখবেন ঢাকা এয়ারপোর্টে নামবে এবং আমরা সবাই সচক্ষে দেখব সেদিন ঢাকা শহর মানুষের বন্যায়, গরিব মানুষের বন্যায়, মেহনতি মানুষের বন্যায় ভেসে যাবে। সেদিন দেখবেন লাঠি বৈঠা আনবে না, মানুষ লাঙ্গল নিয়ে ছুটে আসবে, মানুষ ঘরের থালা বাটি নিয়ে ছুটে আসবে শেখ হাসিনাকে রিসিভ করতে। এটাই হবে। জয় বাংলা। এবং আপনি যে সংশয় প্রকাশ করলেন আর যে পত্রিকার কথা বললেন, আর অন্যান্য জাতীয় পত্রিকায় নিউজটা আসে নাই, শুধু আমি ওটাতে দেখেছি। আমি হিন্দি পত্রিকা, ইংরেজি পত্রিকাও খুঁজেছি, সেখানে পাইনি। সেটা কতটুকু তারা সত্য মিথ্যা জানি না, তবে তাদের উদ্বেগ স্বাভাবিক। কারণ প্রতিবেশী একটি শক্তিশালী রাষ্ট্র, নাকের ডগায় এমনিতেই তারা 2 দিকে আছে, আবার এই দিকে 3 দিকে হবে, ভারত উদ্বেগ প্রকাশ করতেই পারে।
তবে এটা যদি ভারত উদ্বেগ প্রকাশ করে থাকে, এটা তাদের একটা চালাকি। তারা আসলে উদ্বিগ্ন নয়, অন্তত বাংলাদেশে। এটা তাদের একটা কৌশল এবং সাধারণ প্রতিক্রিয়া। আপনি এখানে তিস্তা ব্যারেজ আর উল্টা যে জায়গায় করবেন, কি হবে আমাকে বুঝাই বলেন। আমি বিজ্ঞানের ছাত্র না, আমি বাঁধ নিয়ে এত গবেষণা করি নাই, তবে আমার বেশ কয়েকটা দেশের কয়েকটা বাঁধ দেখার সুযোগ আমার হয়েছে এবং বাঁধ সম্পর্কে ইদানিং আরো বেশি জানি। আগে এই গত 6 মাসে যা জানি, সারা জীবনে তা শিখি নাই। তো আমার মনে হয়েছে ভাটিতে বাদ দিলে আসলে কি হবে। চায়না এই মুসলেকা সরকারকে বলেছে যে আমেরিকার সাথে তুমি সম্পর্কের যে গাইঠে পিড়িতে এটা কমাও, নাহলে আমরা 1 পয়সাও দিব না। এটাও কিন্তু বলে দিয়েছে বলে শুনেছি। এবং এও বলেছে ভারতের সাথে তোমার কি সম্পর্ক আমাদের যায় আসে না, কিন্তু আমেরিকার সাথে তোমাদের সখ্যতা কমাইতে হবে। এটা চায়না বলেছে বলে আমি জানি। কারণ সব কাজেরই বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এইখানে যেমন ভারত যেমন চায়নার মাতাব্বরি মেনে নিবে না, এটা সত্য, তেমনি চায়না কিন্তু আমেরিকার মাতাব্বরিও মেনে নিবে না, এটা তার চেয়ে বেশি সত্য। বাংলাদেশ চায়না এবং ভারতের বিরোধিতা করে, আপনার চ্যানেলেও বলেছি, বহু চ্যানেলেও বলেছি, আমেরিকার সাথে বিরোধিতা করলে আমরা জানি আমাদের না খেয়ে থাকতে হবে। কারণ ইউরোপ গার্মেন্টস নিবে না, আমেরিকা গার্মেন্টস নিবে না, আমরা 3 বেলার জায়গায় 2 বেলা খাই থাকবো। আবার সৌদি আরব, মিডল ইস্টের সাথে যদি আপনি টক্কর দেন, তাহলে আপনার 50 লক্ষ বা 30 লক্ষ মানুষ দুবাই ছাড়া সবগুলো ফেরত পাঠাবে, আপনি নিশ্চিত থাকেন। তাহলে আমরা 2 বেলা না খাই থাকবো। আবার কি বলেছিলাম যে যদি ভারতের সাথে পাঙ্গা নেই, আর ভারত যদি একটু বেঁকে বসে, কারণ ভারত তো নিরীহ প্রতিবেশী, বেঁকে নাও বসতে পারে, যদি বেঁকে বসে তাহলে কিন্তু আমাদের 3 বেলা না খাই থাকতে হবে। আবার সেই লঙ্গরখানা বসাইতে হবে। আজকে রোহিঙ্গাদের জায়গা দিচ্ছেন না 15 লাখ, তখন আমাদের এই 15 কোটি মানুষকে রোহিঙ্গার মতো তাম্বুতে থাকতে হবে আর খাওয়া দাওয়া করার জন্য কবে জাহাজ আসবে, কবে কেউ খিচুড়ি পাকাবে, তারপরে খাইতে হবে। আমি বারবার আপনাদের বলি, আমাদের ভাবির পোলারা, জামাতেরা, হেফাজতেরা, ভাবির মাইয়ারা, এমনকি এই দেশের রিক্সাওয়ালারাও মানে এমন একটা ভাব ধরছে, সেই বিএনপিরই একজন নেতার কথা উদাহরণ দেয়, কেসকি বান্দির পোলারা সুলতান খা হয়ে গেছে। এমন একটা ভাব ধরেছে যে ভারত কিচ্ছু না এদের কাছে। ভারত মনে হয় সুদান, ভারত মনে হয় ইয়েমেনও না, ইয়েমেন তো মনে সুদান মনে করে, তারপর উগান্ডা মনে করে, এরকম দেশ বোধহয় মনে করতেছে আর কি, আমার ধারণা বাংলাদেশের মানুষজন। কিন্তু ওই যে বারবার বলি যে আমাদের দেশের মানুষের 14 গোষ্ঠীর বাপদাদা 14 গোষ্ঠী খবর ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী আর বৈদিক দর্শন ও সাহিত্যের রাষ্ট্র এবং সভ্যতা, এটা যদি পাকিস্তানের মতো হইতো না, তাহলে বাংলাদেশের কপালে যে কি শনিটাই না ছিল সেটা এখনই বোঝা যাইতো, 71 বুঝা যাইতো। তো যারা ওই তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের সাথে ফাতরামি করতেছে, এরা নিজেরা তো ডুববেই, মরবেই, পুরো বাংলাদেশটাকে নিয়ে মরবে। মানে এদের এখনো কানে পানি যায় নাই, এখনো এদের আকল হয় নাই। এরা ওই পাকিস্তানি জজবায়, লিল্লাখর জজবায় এত ফালাফালি করতেছে যে পাকিস্তানের সারা ভাঙ্গা মাইর দিছে সারা জীবন ভারত, সেই পাকিস্তানি জজবায় আমাদের বাংলাদেশিরা যেভাবে চান্দা মাছের মতো, দারকিনা মাছের মতো, নয়া বানে নতুন পানি আসলে চান্দা মাছের মতো ফাল পারে, আর দারকিনা মাছ বেশি ফাল পারে, তিতপুরি বেশি ফাল পারে, ওইরকম ফালাফালি শুরু করেছে বানের পানির মতো নতুন পানি আসলে। কিন্তু জানে এগুলো জালের মধ্যে আগে পড়ে। আমাদের বাংলাদেশের এই দশা। তিস্তা ব্যারেজটা আপনি কি করতে পারবেন ভারতের? এইখানে চীন এসে কিছু করতে পারবে? ভারত এটা মেনে নিবে? তারপর আবার পশ্চিমবঙ্গের যে মমতা বানুর সাহসে যারা ফালাফালি করেছে, মমতার ভাস্তি মনে করতেছে খালা এখনো বোধহয় ক্ষমতায় আছে, কিন্তু এখন যে শুভেন্দু দাস সেটা ভুলে গেছে, এখন খালা চলে গেছে, দাদা ক্ষমতা এটা ভুলে গেছে। এখন চাইলেই কলকাতাকে আইএসআই এর ঘাঁটি বানানো যাবে না, সুযোগ নাই, এটা ভুলে গেছে তারা। তো এই তিস্তা নিয়ে যে ফাতরামি শুরু হয়েছে আমাদের দেশে, এই দেশে রিক্সাওয়ালারা বলে আর লিল্লাখোর কয়টা মৌলবী পাল পারে রাস্তায় আর কয় যে ভারত দখল করে নিবে। এর চাইতে হাস্যকর কি থাকতে পারে? তো আমি এই জন্য বলতে আরো ভয় পাইতেছি, যদি এই দেশে সত্যি সত্যি ভারতের সাথে বাংলাদেশের কোনো না কোনোভাবে
কোনো না কোনো ভাবে যদি গন্ডগোল বেঁধে যায়, এই দেশে তো ভারতের যুদ্ধ করতে হবে না। আমি বারবার বলেছি, আপনার চ্যানেলেও বলেছি, আপনার এই কথাগুলো ইন্ডিয়াতে 2টা চ্যানেল আসছে। একটা আসার সময় তো সেই চ্যানেলই আপনার চ্যানেল গায়েব করে দিয়েছিল। এখন আবার আরেকটা চ্যানেলও আসছে। আবারও বলতেছি, জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, আমরা পালে পালে দলে দলে না খেয়ে মারা। তিস্তার ব্যারেজ ধুয়ে দিয়ে সাইটা তিস্তার ব্যারেজ চাটতে হবে ভাতের বদলে। চায়না কবে কার পক্ষে নিজেরা সরাসরি ফিল্ডে নেমে যুদ্ধ করেছে আমাকে বলেন? পৃথিবীর ইতিহাস আছে? নাই। যেদিন আমাদের সাথে লেগে যাবে, বাংলাদেশটাকে জাস্ট 3টা ভাগ করবে। অলরেডি বার্মার এক ধর্মীয় নেতা অলরেডি চিটাগাং এর, আপনি জেনেছেন যে চিটাগাং নিয়ে তারা মানচিত্র আঁকায় ফেলছে। শব্দটি নাই। এই বাংলাদেশের মৌলবী, চামড়া নাই পীর, সরসিনার পীর, জামাত, হেফাজত, বিএনপি, ভাবির পোলা, মেয়া, ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ, তারপরে হাদি মঞ্চ, কি তালিবর্ষ হাদি মঞ্চ, ফাদি মঞ্চ, গাদি মঞ্চ, নীরব। এই মানচিত্র নিয়ে টু শব্দটি নাই। কিন্তু এটা যদি ভারত থেকে প্রকাশ হইতো, এতক্ষণ বাংলাদেশে মনে করেন যে অলি গলি, মসজিদ, মাজার সব জায়গায় টেনে মিছিল হইতেন, কত কলাম প্রসব করতো। কিন্তু এখন সবাই নীরব। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবারে উদ্ধার করা হয়েছে 27 বছর বয়সী এক যুবকের মৃতদেহ। তার নাম জানা গেছে আবু কাউসার আহমেদ, বাসা নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায়। এই ঘটনার পরপরই পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে এক ধরনের চাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে কাউসার আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। শুরু হয় রাজনৈতিক বিতর্ক। নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতা ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেন অপহরণের পর কাউসারকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে, অর্থাৎ হত্যার দাবি। কিন্তু কে অপহরণ করেছে, কবে অপহরণ করেছে, অপহরণ বিষয়ক কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই কোথাও। তা সত্ত্বেও কেউ কেউ অভিযোগ করেছেন সরাসরি বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। এভাবেই বলা যায় কাউসারের মৃত্যুকে ঘিরে রহস্য যেন দানা বেঁধে ওঠে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বিচারের দাবিতে সরব হয়েছে কেন্দ্রীয় এবং স্থানীয় ছাত্রলীগ, মানে চট্টগ্রামের ছাত্রলীগের নেতারা কর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। ফ্লাইওভারের রেলিং এ যেভাবে মৃতদেহ পাওয়া গেছে তা এক গভীর ষড়যন্ত্র বা নীল নকশার অংশ বলে তারা মনে করেন। তাদের অভিযোগ, স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাউসারকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং বিচার দাবি করেছেন ছাত্রলীগের নেতারা। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজম রনি দাবি করেছেন, মানে গণমাধ্যমে তার এই দাবিটি প্রকাশিত হয়েছে, যে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে কাউসারকে। এদিকে আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী দাবি করেছেন নিহত ব্যক্তি তাদের সংগঠনের নেতা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তারা বলছেন সংগঠনের পক্ষ থেকে শোক বার্তাও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ এটিকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করছে। এখানেই আসে আরেকটি বয়ান। পুলিশ বলছে ঘটনাটি হত্যা নয়, আত্মহত্যা হওয়ার সম্ভাবনাই বেশি। পাহাড়তলী থানার ওসি নুরুল আফসার গণমাধ্যমে বলেছেন মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার থেকেও রাজনৈতিক পরিচয়ের কথা বলা হয়নি, বরং পরিবারের সদস্যরা নাকি পুলিশকে বলেছেন কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ দাবি করেছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তারা এটা বুঝতে পেরেছেন, ওই ফুটেজে দেখা গেছে কাউসার একাই ফ্লাইওভারে উঠেছেন বা উঠছেন,
কিছুক্ষণ রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকার পর নিজেই রশি বেঁধে লাফ দিয়েছেন। পুলিশের ভাষ্য, সিসিটিভির ফুটেজে অন্য কাউকে দেখা যায়নি, এমনকি তার শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। এরপর আসে একটি বিস্ফোরক তথ্য। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, কাউসারের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল। সে মামলাগুলো কি? দস্যুতার মামলা, চাঁদাবাজির মামলা, মারামারি সহ মোট 6টি মামলার কথা বলছেন। এমনকি বলছেন যে 2টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে এতদিন কেন তাকে গ্রেপ্তার করা যায়নি সেটি অবশ্য তারা বলেননি। তবে এটা বলেছেন 2017 সালে একবার কারাভোগ করেছিলেন এই কাউসার। এর কতটুকু সত্য এটি ওই পুলিশ কর্মকর্তাই আসলে ভালো বলতে পারবেন। তো এসব তথ্য যে দস্যুতা, চাঁদাবাজি, মারামারি কারা করে? সাধারণ যুবক করে, না আসলে পলিটিক্যাল ট্যাগ আছে, ছাত্রলীগ করে, আওয়ামী লীগের সময় তারা একটু প্রভাব প্রতিপত্তিশালী ছিল, তারাই তো এগুলো করে। সাধারণত আমরা তো এটাই জানি। তো এই যে তথ্যগুলো দিলেন পুলিশ কর্মকর্তা, এটাতে তো কাউসারের রাজনৈতিক সম্পৃক্ততার কথাই আসলে উঠে আসে। কিন্তু পুলিশ বলছে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগের নেতারা এত জোর দিয়ে এটিকে হত্যা বলছেন কেন? আমরা তো জানি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় ভয়, প্রতিশোধ, দমন পীড়ন এই শব্দগুলো আসলে খুব শক্তিশালী রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। তো এখানেও দেখা গেছে এক পক্ষ বলছে ছাত্রলীগের রাজনীতি করার কারণেই কাউসার টার্গেট হয়েছেন, অন্য পক্ষ বলছে একটি আত্মহত্যার ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। বিএনপি, জামাত এবং তাদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা মুখ খোলেনি, তারা এটি নিয়ে কোনো মন্তব্য বা বিবৃতি প্রকাশ করেনি।